2012 সালে 17 এপ্রিল নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী। তাকে কে গুম করেছে, কি পরিণতি হয়েছে তা নিয়ে এত বছর সবাই ছিল অন্ধকারে। এক যুগ পর পরিচয় গোপন রেখে 21 টেলিভিশনের সাথে ইলিয়াস আলী গুম ও শেষ পরিণতি নিয়ে কথা বলেছেন। 2012 সালের 17 এপ্রিল রাতের ঘটনা। সে সময়ের হোটেল রূপসী বাংলা আর বর্তমানের ইন্টারকন্টিনেন্টালে ইলিয়াস আলীকে সর্বশেষ দেখা যায়। সেখান থেকে ফোনে কথা বলতে বলতে বের হন তিনি। পরের দিন বনানীতে পাওয়া যায় তার গাড়ি। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ইলিয়াস আলী গুমের পেছনে নিজ দলের কিছু লোকই দায়ী। এই ইলিয়াস গুমের পিছনে আমি রিপিট করছি, ইলিয়াস গুমের পিছনে আমার দলের অভ্যন্তরে লুকায়িত যে বদমাশগুলো আছে তাকে দয়া করে একটু আইডেন্টিফাই করে ব্যবস্থা করেন প্লিজ। গুঞ্জন উঠেছে তিনি এখনো বেঁচে আছেন। এ বিষয়ে সিলেটের বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম জানান, ইলিয়াস আলী বিদেশের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। তবে কোন দেশের হাসপাতালে সেটি তিনি জানাননি। বিএনপির নেতা সিলেটের সন্তান এম ইলিয়াস আলী বেঁচে আছেন। এটা আনন্দের দিন। স্পেশাল সিকিউরিটি ফোর্সের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 164 ধারায় দেয়া স্বীকারোক্তিতে ইলিয়াস আলীকে অপহরণের পর লোমহর্ষক হত্যাকাণ্ডের বর্ণনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। বিএনপির একসময় প্রভাবশালী নেতা নিখোঁজ এম ইলিয়াস আলীকে নিয়ে তিনি এখনো বেঁচে আছেন। সেনাবাহিনীতে এরকম এটার মতো না হলো অন্যরকম বা এর থেকেও বেশি সেন্সিটিভ অনেক কেসের ভিতরে বাংলাদেশ সেনাবাহিনী 54 বছর পার করে আসে। আসসালামু আলাইকুম, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি এইচ.এম. রুবেল। প্রিয় দর্শক, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, যার কিছু অংশবিশেষ ইতিমধ্যে ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুতেই আপনারা দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই সকল দর্শকদের অনুরোধ করব একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলেই মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আমরা আজইরে কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সেই ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। 2012 সালে 17 এপ্রিল নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী। তাকে কে গুম করেছে, কি পরিণতি হয়েছে তা নিয়ে এত বছর সবাই ছিল অন্ধকারে। এক যুগ পর পরিচয় গোপন রেখে 21 টেলিভিশনের সাথে ইলিয়াস আলী গুম ও শেষ পরিণতি নিয়ে কথা বলেছেন। 2012 সালের 17 এপ্রিল রাতের ঘটনা। সে সময়ের হোটেল রূপসী বাংলা আর বর্তমানের ইন্টারকন্টিনেন্টালে ইলিয়াস আলীকে সর্বশেষ দেখা যায়। সেখান থেকে ফোনে কথা বলতে বলতে বের হন তিনি। পরের দিন বনানীতে পাওয়া যায় তার গাড়ি। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ইলিয়াস আলী গুমের পেছনে নিজ দলের কিছু লোকই দায়ী। এই ইলিয়াস গুমের পিছনে আমি রিপিট করছি, ইলিয়াস গুমের পিছনে আমার দলের অভ্যন্তরে লুকায়িত যে বদমাশগুলো আছে তাকে দয়া করে একটু আইডেন্টিফাই করে ব্যবস্থা করেন প্লিজ। গুঞ্জন উঠেছে তিনি এখনো বেঁচে আছেন। এ বিষয়ে সিলেটের বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম জানান, ইলিয়াস আলী বিদেশের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। তবে কোন দেশের হাসপাতালে সেটি তিনি জানাননি। বিএনপির নেতা সিলেটের সন্তান এম ইলিয়াস আলী বেঁচে আছেন। এটা আনন্দের দিন। স্পেশাল সিকিউরিটি ফোর্সের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 164 ধারায় দেয়া স্বীকারোক্তিতে ইলিয়াস আলীকে অপহরণের পর লোমহর্ষক হত্যাকাণ্ডের বর্ণনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। বিএনপির একসময় প্রভাবশালী নেতা নিখোঁজ এম ইলিয়াস আলীকে নিয়ে তিনি এখনো বেঁচে আছেন। সেনাবাহিনীতে এরকম এটার মতো না হলো অন্যরকম বা এর থেকেও বেশি সেন্সিটিভ অনেক কেসের ভিতরে বাংলাদেশ সেনাবাহিনী 54 বছর পার করে আসে। বিএনপির একসময় প্রভাবশালী নেতা নিখোঁজ এম ইলিয়াস আলীকে নিয়ে ফের তোলপাড় শুরু হয়েছে। বেশ গুঞ্জন উঠেছে তিনি এখনো বেঁচে আছেন। এ বিষয়ে সিলেটের বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম জানান, যুক্তরাজ্যে অবস্থানরত ইলিয়াস আলীর ছোট ভাই মোহাম্মদ আসকির আলী গহরপুর জামিয়া মসজিদে ইলিয়াস আলীর জন্য খতমে বুখারী ও দোয়া করিয়েছেন। তার ভাই জানিয়েছেন, ইলিয়াস আলী বিদেশের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। তবে কোন দেশের হাসপাতালে সেটি তিনি জানাননি। দোয়া মাহফিলের পর এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ইলিয়াস আলী বেঁচে আছেন এমন কথা এখন উপজেলা জুড়ে মানুষের মুখে মুখে। তবে এ বিষয়ে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রশিদুল লুনা গণমাধ্যমকে জানান, বিষয়টি নিয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত। যারা গুজব ছড়াচ্ছে তারাই ভালো জানে এমনটি কেন করছে। আমরা শুধু পরিবারের পক্ষ থেকে বলছি ইলিয়াস আলীর জন্য দোয়া করতে। তবে আমাদের এখনো দৃঢ় বিশ্বাস তিনি বেঁচে আছেন, আর প্রথম থেকেই আমরা এই আশা পোষণ করে আসছি। এর আগে মঙ্গলবার রাতে এম ইলিয়াস আলীর স্ত্রী তার ফেসবুক আইডিতে পোস্ট করেন, মিথ্যা বা কোনো প্রকারের গুজবে কান দিবেন না, প্রিয় ইলিয়াস আলীর জন্য দোয়া করবেন। 2012 সালের 17 এপ্রিল ঢাকার বনানীর বাসায় ফেরার পথে গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ হন বিএনপি নেতা এম ইলিয়াস আলী। এরপর কেটে গেছে এক যুগেরও বেশি সময়। ইলিয়াস আলী জীবিত না মৃত সে খবর কেউ দিতে পারেনি দীর্ঘ এই সময়। স্বামীকে ফিরে পেতে সন্তানদের নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটে গিয়েছিলেন ইলিয়াস পত্নী তাহসিনা রশিদুল লুনা। তখন শেখ হাসিনা আশ্বস্ত করলেও শেষ পর্যন্ত কথা রাখেননি। ইলিয়াসের তথ্য জানতে উচ্চ আদালতের কাছে দ্বারস্থ হয়েও স্বামীর সন্ধান পাননি লুনা। তার একটা নেশা ছিল, গুম ব্যক্তিদের হাত পা চোখ বেঁধে নৌকায় করে মাছ বুড়িগঙ্গায় নিয়ে যেত।
গুলি করে লাশটা নদীতে ফেলে দিত। গুলি করার পর নিহত ব্যক্তির মগজ ও রক্তের গরম ছিটা হাতে লাগলে দারুণ ফিলিংস হতো তার। 1030টি খুনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমন লোমহর্ষক খুনের বর্ণনা শুনে মনে হতে পারে এটি বাইরের দেশের কোনো সিরিয়াল কিলারের নৃশংসতম ঘটনা, কিন্তু না, শেখ হাসিনার আমলে মুজিব কন্যা শেখ হাসিনার নির্দেশে এমন হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এর মূল মাস্টারমাইন্ড ছিলেন বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান। শেখ হাসিনার আস্থাভাজন জিয়াউল আহসানের অন্যতম শিকার সিলেট অঞ্চলে বিএনপির প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলী। বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করে মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড। হত্যার পর খুনিচক্র ইলিয়াস আলী লাশ যমুনা নদীতে ফেলে দেয়। এই চাঞ্চল্যকর গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন খোদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 164 ধারায় দেয়া স্বীকারোক্তিতে ইলিয়াস আলীকে অপহরণের পর লোমহর্ষক হত্যাকাণ্ডের বর্ণনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও গুম তদন্ত কমিশন সূত্রে আরও জানা গেছে ইলিয়াস আলীকে অপহরণের সঙ্গে জড়িত ছিলেন দুজন সেনাবাহিনীর কর্মকর্তা। এরা হলেন ওয়ারেন্ট অফিসার জিয়া ও ইমরুল। জিয়াউল আহসানের রানার হিসেবে গুম খুন মিশনের হুকুমদাতা তারা তামিল করতেন। 2012 সালের 17 এপ্রিল সন্ধ্যার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে ইলিয়াস আলী সভা করেন তৎকালীন শেরাটন হোটেলে। সভা শেষ করে রাত 11টায় তিনি বের হন এবং গাড়িতে করে বাসায় ফিরছিলেন। অপহরণের লক্ষ্যে জিয়াউলের নির্দেশে শেরাটন থেকে অনুসরণ করছিলেন র্যাবের সদস্য সার্জেন্ট তাহিরুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সূত্র থেকে জানা যায়, ইলিয়াস আলীকে অপহরণের পর হত্যা করা হয়েছিল। হত্যার পর তৎকালীন র্যাব কর্মকর্তা এবং পরবর্তী সময়ে সেনাবাহিনীতে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল জিয়াউল আহসান অফিসে ফিরে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছিলেন। বলেছিলেন, আজ বড় একটি অপারেশনে সাকসেসফুল হলাম, শেষ করে তাকে যমুনায় ফেলে দিয়ে এসেছি। গুম তদন্ত কমিশন সূত্র জানায়, শেখ হাসিনার নির্দেশে ইলিয়াস আলীকে গুম এবং খুন করা হয়েছিল। শেখ হাসিনা সরকারের সময় এসএসএফ এর মহাপরিচালক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী। জানা গেছে, ডিজিএফআই এর তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে নিয়ে ইলিয়াস আলীকে গুম করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। 2012 সালের 17 এপ্রিল নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী। তাকে কে গুম করেছে, কি পরিণতি হয়েছে তা নিয়ে এত বছর সবাই ছিল অন্ধকারে। এক যুগ পর পরিচয় গোপন রেখে 21 টেলিভিশনের সাথে ইলিয়াস আলী গুম ও শেষ পরিণতি নিয়ে কথা বলেছেন একজন সাবেক সামরিক কর্মকর্তা। সেই লোমহর্ষক কাহিনী তুলে এনেছেন আলী আহমেদ। লেফটেন্যান্ট কর্নেল জিয়া এবং কমান্ডার সোহাইল, এরা তিনজন সবসময় একসাথে বসত। সোহাইল সাধারণত বুদ্ধি পরামর্শ দিত, আর জিয়া সে সব ধরনের পারমিশনগুলো সব জায়গাতে নিয়ে রাখতো, আর রাশিদ সেখানে জিয়ার সাথে সম্পৃক্ত থাকত। 2012 সালের 17 এপ্রিল রাতের ঘটনা। সে সময়ের হোটেল রূপসী বাংলা আর বর্তমানের ইন্টারকন্টিনেন্টালে ইলিয়াস আলীকে সর্বশেষ দেখা যায়। সেখান থেকে ফোনে কথা বলতে বলতে বের হন তিনি। পরের দিন বনানীতে পাওয়া যায় তার গাড়ি। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। কারা জড়িত এই গুমের সাথে? ইলিয়াস আলী যখন গুম হয় ওই মুহূর্তে অ্যাকচুয়ালি দায়িত্বে যারা ছিলেন তাদেরকে আমি মনে করি এখানে কগনিজেন্সে নিতে হবে। এখানে কোনো সন্দেহ নেই যে তাকে আসলে তার গুম করার ক্ষেত্রে যে রশিদ এবং জিয়ার ইনভলভমেন্ট, দ্যাট ইজ নো কোশ্চেন, এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। জিয়া যেখানে অপরাধ করছে সেখানে রাশিদ আছে, রাশিদ যেখানে অপরাধ করছে সেখানে জিয়া আছে, বা সোহাইল আছে, সোহাইল যেখানে অপরাধ করছে সেখানে রাশিদ এবং জিয়া সেখানে আছে। এই তিনজন ছিল তিন খলিফা। সেই সময় শেখ হাসিনার সাথে ইলিয়াস আলীর স্ত্রী সন্তান দেখা করতে গেলে জিয়াউল আহসানকে ফোন দেন তৎকালীন প্রধানমন্ত্রী। তিনি কিন্তু জিয়াউল আহসানকে অন দ্য স্পট ফোন দিয়েছিলেন। ফোন দেওয়ার পরে জিয়াউল আহসান তাকে বলেছিল যে তাকে তো অলরেডি ফিনিশ করে দেওয়া হয়েছে, বাট তখন তাকে করা হয়নি, তখনও সে জীবিত ছিল। কে নির্দেশ দিয়েছে এই গুমের? জিয়া হচ্ছে তারেক সিদ্দিকীর আশীর্বাদ পুষ্ট মানুষ, রাশিদ হচ্ছে তারেক সিদ্দিকীর আশীর্বাদ পুষ্ট মানুষ। এরা সবাই ছিলেন শেখ হাসিনার বিশ্বস্ত। তারেক সিদ্দিকী, জিয়া, রাশিদুল আলম, কমান্ডার সোহাইল, শেখ হাসিনা, এই পাঁচটা মানুষ একটা হাতের পাঁচটা আঙুলের মতো ছিল, একটার সাথে একটা কানেক্টেড।
একটা আসলে যে কোনো অপরাধী চিহ্ন কিন্তু রেখে যায়। শেখ হাসিনাও তার অপরাধের এমন কিছু চিহ্ন রেখেছিলেন যেই চিহ্নগুলো জিয়াউল হাসানের কাছে ছিল, যে কারণে জিয়াউল হাসান এবং এই কর্নেল রাশিদ, এই সোহাইল, এরা কিন্তু আপনার ধরাছোঁয়ার বাইরে। কি হয়েছিল ইলিয়াস আলীর শেষ পরিণতি? জাস্ট ডাইরেক্ট কিলিং। এখন কিলিং যখন আপনি কিলিং করবেন এটা তো অপরাধ। আপনি গুলি করে হত্যা করেন, আপনি তাকে ইঞ্জেকশন দিয়ে সেন্সলেস করে হত্যা করলেন, বা তাকে আপনি ফাঁসি দিয়ে মেরে ফেললেন, বা তাকে বস্তা বেঁধে পানিতে ডুবিয়ে দিলেন, বা তাকে মাথায় বাড়িতে মারলেন, বাট হত্যা, আলটিমেটলি তাকে হত্যা করছে। হি ইজ ফিনিশড। শুধু একজন ইলিয়াস আলীর কথা তুলে ধরলাম, এরকম আরো অনেক ইলিয়াস আলীর পরিবারে এখনো চলছে কান্নার রোল। আন্তর্জাতিক অপরাধ আদালতে গুমের ঘটনায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে কি হবে সেটা নিয়ে বেশ জল্পনা কল্পনা চলছিল। সেনাবাহিনী এটা পালন করবে না, এটা মান্য করবে না, তারা বৈঠক করছেন, এবং সবচেয়ে জরুরি কথা, সব সময়ের মতো যেখানেই সেনাবাহিনীর নাম আসে সেখানে প্রতিষ্ঠান হিসাবে সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে একরকম দায়ী করার প্রবণতা থাকে, এবং যথারীতি তাকে সরিয়ে ফেলতে হবে, তাকে চলে যেতে হবে, তিনি ভারতের দালাল, তিনি হাসিনার দালাল, এই আলাপগুলো সামনে আনা হয়। সেগুলো সমানে চলছিল। এই আলাপটা একটু করতে চাই, কারণ গতকাল সন্ধ্যার দিকেই খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট আসে। সেটা হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে একটা ব্রিফিং করা হয়। সেখানে একজন মেজর জেনারেল, তিনি সম্ভবত অ্যাডজুটেন্ট জেনারেল, তিনি তার ব্রিফ করেন এবং কি করবেন না করবেন, কি করছেন না করছেন সেগুলো তিনি আমাদের সামনে জানান, স্পষ্ট করেন। এর মধ্যেও কিছুটা কনফিউশন সম্ভবত রয়ে গেছে, বিশেষ করে তাদের বিচার, যাদের কথা বলা হয়েছে তাদের বিচার কোন আইনে হবে, বিশেষ করে সার্ভিং যে অফিসার্স আছেন। দুটি গুমের ঘটনার মামলায় আইসিটি 25 জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সার্ভিং অফিসারের বিরুদ্ধে এই ধরনের একটা পরোয়ানা হয়েছে। এর মধ্যে 9 জন হচ্ছে অবসরপ্রাপ্ত, একজন হচ্ছে পিআরএল, যিনি অবসর চাওয়াকালীন ছুটিতে আছেন, সেটা একরকম চাকরিতে থাকার মতো ব্যাপার, এই 10 জন, আর 15 জন হচ্ছেন সার্ভিং অফিসার্স। এই হলো মোট 25 জন। আমাদেরকে জানানো হয়েছে যে 15 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হয়েছে, যারা সার্ভিং আছে তাদেরকে হেফাজতে আনা হয়েছে। এর মধ্যে একজন তিনি মেজর জেনারেল পদমর্যাদার, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি পালিয়েছেন সম্ভবত, এবং সেনাবাহিনী আমাদেরকে জানিয়েছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানকে বলেছেন যাতে তিনি দেশ ত্যাগ করতে না পারেন। এখন প্রশ্ন যেটা আসলো, প্রথম কথা হচ্ছে এই অ্যাকসেপ্টেন্সের মাধ্যমে, এনাদেরকে কাস্টাডিতে নেওয়ার মাধ্যমে, তারা কাস্টাডি তাদের কাস্টাডি, এটা আমাদের বেসামরিক কাস্টাডি না, এটা প্রসেসটা কি খুব বিস্তারিত তিনি ব্যাখ্যা করেছেন, কোন জায়গায় রাখা হয়, কিভাবে রাখা হয়, কত সময় দেওয়া হয়, যে কেউ ইন্টারভিউগুলো অনলাইনে পাওয়া যায়, তিনি তার ব্রিফিংটা দেখে নিতে পারেন। কিন্তু এটা করার মাধ্যমে একটা বার্তা সেনাবাহিনী দিল যে তারা এই যে অপরাধীরা আছেন, অভিযুক্তরা আছেন, আমরা প্রাথমিকভাবে অন্তত অভিযুক্ত বলবো, গুমের মতো মারাত্মক মানবাধিকার বিরোধী অপরাধ, মানবতা বিরোধী অপরাধের সাথে যারা জড়িত আছেন তাদের দায় তারা নেবেন না। এটাই উচিত হবে। ইনফ্যাক্ট আমাদের পুরো সেনাবাহিনীকে এর সাথে জড়িত করার কিছু নেই। শেখ হাসিনার সময় সেনাবাহিনী হোক, পুলিশ হোক, তার একটা অংশ আসলে শেখ হাসিনার পারপাস সার্ভ করেছে, সেটার বিনিময়ে তারা তাদের বেনিফিট পেয়েছে, এবং এটার কারণেই আমি ধারণা করি এনাদের বাহিনীর ভেতরে খুব বেশি ভালো অবস্থানও নেই, থাকার কোনো কারণ নেই, কারণ এসবের বিনিময়ে তারা নানান অন্যায় সুযোগ সুবিধা পেয়েছেন, পদোন্নতি পেয়েছেন, অনেক কিছু, এবং এটা অসন্তোষ সৃষ্টিকারী বিষয় বলেই আমি ধারণা করি ব্যক্তিগতভাবে। সুতরাং এটা আমি মনে করি আপামর যে অফিসার্স আছে তাদের কাছে এটা খুব বড় বিষয় না, এবং এই তাদেরকে তাদের হেফাজতে নেওয়ার মাধ্যমে এক ধরনের চক্রান্তই আমি বলবো চেষ্টা হচ্ছিল, সেই চেষ্টায় তারা খুব শক্তভাবেই বাধা দিতে পেরেছেন। এটা খুবই চমৎকার একটা ঘটনা বলে আমি মনে করি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন যেটা হয়েছে তাদের বিচার কিভাবে হবে। এখন যিনি ব্রিফ করেছেন তার বক্তব্যের মধ্যে একটা জায়গায় এরকম আছে, তিনি বলছেন যে এই দেশের সংবিধান এবং যে কোনো আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল, তারা ইনসাফে বিশ্বাস করে, এগুলো আছে, কিন্তু একই সাথে তারা বলছেন অবসরপ্রাপ্তদের বিষয়ে সামরিক আইন বা সেনা আইন কার্যকর না। স্বাভাবিক,
সেভাবে কার্যকর না, এভাবে সেভাবে শব্দটাও বলেছেন। সো তাদের বিরুদ্ধে যে কোনো প্রসিডিওর চলতে পারে, কিন্তু বাকিরা যারা আছেন, তার মানে উল্টো কথাটা উনি ওইভাবে এক্সপ্লিসিটলি বলেন নাই, এর বাকি কথাটা হচ্ছে এদের জন্য আসলে সেনা আইন কার্যকর, কথাটা এরকমভাবে পড়া যায়, আমরা পড়তে পারি, এটা উল্টো পিঠে কথা আছে। এবং তাদেরকে যেভাবে ডিটেইন করা হয়েছে বা হেফাজতে নেওয়া হয়েছে সেটা সামরিক বা সেনা আইন মেনে, সেটা কিন্তু আমাদের বেসামরিক বা ওই আইন মেনে না এখন পর্যন্ত। আমরা জানি না পরবর্তীতে কী হবে, কিন্তু আমি নিশ্চিত নই, কিন্তু আমার কাছে রিডিং বিটুইন লাইনস আমার মনে হয়েছে ব্রিফিংয়ে যে এদের বিরুদ্ধে সেনা আইনেই বিচার করার কথা তারা ভাবছেন, করা উচিত হবে বলে তারা মনে করছেন, এরকম হতে পারে। এখানে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা একটু যদি বলি। আসলে আইসিটি যে আইনটা আছে, আইনটা আমি পড়তে গিয়ে দেখলাম, এটার একটা ধারার মধ্যে খুব স্পষ্টভাবে লেখা আছে যে এনি ডিসিপ্লিনড ফোর্স এবং তার ইন্টেলিজেন্সের মেম্বার, মানে যে কারো বিরুদ্ধেই এই আইনে অভিযোগ আনা যাবে, বিচার করা যাবে। সেটা যদি হয়ে থাকে আইসিটি আসলে আবার এদিকে সামরিক বাহিনী বা গোয়েন্দা সংস্থা, এখানে ডিজিএফআই এর কর্মকর্তারা আছেন বড় সংখ্যায়, কারণ গুমের সাথে এই সংস্থার অনেক লোকজন জড়িত ছিলেন, এক্স ডিজিএফআই চিফও আছেন এর মধ্যে, তো এখন যা রিটায়ার্ডদের মধ্যে। তো সুতরাং এই ব্যাপারটা আমাদের একটু মাথায় রাখা দরকার হবে যে যদি সেটা কার্যকর হয় তাহলে সেনা আইন কি এক্ষেত্রে কার্যকর হবে না। সো আমি ধারণা করি এটা নিয়ে একটা ডিবেট আসতে পারে। আমি এই জায়গাটাকে আসলে সংকটের। গুম খুনে জড়িত থাকার অভিযোগে এবার পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে। ভুক্তভোগীদের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা 25 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি হলেও চাকরিরত 15 জনকে হেফাজতে রাখা হয়েছে, আর বাকি একজন কর্মকর্তা পলাতক বলে জানিয়েছে সেনা সদর। এছাড়া জড়িত কেউ যেন দেশ ত্যাগ করতে না পারেন সেজন্য বিভিন্ন বন্দর এবং এয়ারপোর্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আরো বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। গুম খুনের মামলায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গত 8 অক্টোবর সাবেক ও বর্তমান মোট 25 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 21 অক্টোবরের মধ্যে তাদের গ্রেপ্তার করে 22 অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। এদিকে পরোয়ানা জারির পর থেকে এ নিয়ে তুমুল আলোচনা এবং জড়িত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারে জোরালো দাবি জানাই জুলাই আন্দোলনকারী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। এমন অবস্থায় শনিবার ঢাকা সেনানিবাসের মেস আলফাতে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে সেনা সদর। সেখানে জানানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সামরিক বাহিনীর যেসব কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তাদের মধ্যে 15 জনকে হেফাজতে রাখা হয়েছে, তবে একজন এখনো লাপাত্তা। এলপিআরে এবং চাকরিরত যে কজন আছেন 15+1 এই 16 জনকে 8 তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে, যেটা আমরা বলি আর্মি ওন কাস্টডিতে আসার জন্য একটা অর্ডার, যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার, আমরা এটা দিয়েছি। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেল নতুন একজন সদস্য অনুরোধ রইল। পরবর্তী আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল, আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।